ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, আজ শুরু করছি সৌদি খেজুর নিয়ে কথা। সৌদি খেজুরের বীজের চারা এবং টিস্যু কালচার চারার কতটা পার্থক্য বা ব্যবধান, এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে দেখতেছেন আপনারা টিস্যু কালচার চারাগুলো আমাদের দেশে সাধারণত বীজ থেকে চারা উৎপাদন করে থাকে, এভাবেই বংশ বিস্তার করে। আর যাদের পুরানো গাছ রয়েছে তারা সেই গাছের গুড় থেকে সাকারের চারা বা অফসুট চারা, সেখান থেকে চারা সংগ্রহ করে বংশ বিস্তার করতেছি। আর তুলনামূলকভাবে সাকারের চারা অনেক কম, কারণ আমাদের দেশে শুরুই হয়েছে বেশ কিছুদিন যাবৎ, তেমন সাবিসিয়ান চারা পাওয়ার মতো সাকারের চারা আমাদের দেশে নেই। কাজেই আমরা বেশিরভাগ খেজুর চাষে নির্ভর করতেছি বীজের চারার উপরে। কিন্তু বীজের চারার দুটো অসুবিধা, সবচেয়ে বড় অসুবিধা হলো, এক নম্বরে একটা বড় অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, সেটা হলো শতকরা 15টা 16টা ম্যাক্সিমাম 20টা হয় মাটি গাছ, আর সব গাছই পুরুষ গাছ বা মর্দা গাছ হয়। কাজেই এটা একটা বিশাল সমস্যা। মনে করেন আপনি 10টা খেজুরের চারা লাগাইলেন, এটা শেষে দেখা গেল যে 10টাই পুরুষ গাছ হয়ে গেল, কী করবেন? করার কিছু নাই। অথচ আপনি মেধা গেল, শ্রম গেল, পয়সা কয় টাকা গেল এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার মেধা, শ্রম, অপেক্ষা, প্রতীক্ষা, এই যে দিনের পর দিন প্রহর করতেছেন, এটা একটা বিরাট অসুবিধা। আচ্ছা, তার ফলে আরেকটা অসুবিধা বলতেছি আপনাদের, সৌদি খেজুরের বীজের চারাগুলো সাধারণত 6-7 বছর না হইলে ফল ধরে না। আর টিস্যু কালচার খেজুর গাছগুলো, টিস্যুটা সংগ্রহ করা হয় সুস্থ সবল খেজুরের উন্নত জাতের মাদি গাছ বা মহিলা গাছের শ্বাস থেকে। শ্বাস হলো কলা গাছের ভিতরে যখন শ্বাস থাকে, তেমনই খেজুর গাছের উপরের অংশ কাটলে পরে ভিতরে একটা শ্বাস আছে, সেই শ্বাস থেকে পাতলা করে টিস্যুগুলি সংগ্রহ করা হয়। সেই টিস্যুগুলো জেলির ভিতরে, জেলি বলতে সেখানে রাসায়নিক দ্রব্য থাকে, খাদ্য থাকে, প্রোটিন থাকে, ভিটামিন থাকে, এইসব খাদ্য রস যেগুলো মনে করেন গাছে সংগ্রহ করে সে টিস্যুগুলি তাতে নিষিক্ত হয়ে অঙ্কুরোদ্গম হইতে পারে বা অঙ্কুরে পরিণত হইতে পারে। সে একটা বিশাল জটিল ব্যাপার। যাই হোক, এটা দিলেই হয়ে যায় না, এটা ল্যাবে রাখতে হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে, মাসের পর মাস, বছরের পর বছর, দিলেই হয়ে যায় না। সাধারণত বীজের চারা লাগাইলে তো আমাদের 1 মাস 1.5 মাস সময় লাগে এগুলো চারাগুলো অঙ্কুরোদ্গম হইতে। টিস্যু কালচার চারাগুলো তাড়াতাড়ি ফল আসে, এটা হলো একটা গুণ। আর একটা গুণ হলো টিস্যু কালচার চারাগুলো সবগুলো মহিলা গাছ বা মাদি গাছ হয়। এখানে অনেক তারতম্য। আমরা কনভার্টের মাধ্যমে, আমরা একটা ফর্মুলা আছে, কনভার্টের মাধ্যমে আমরা পুরুষ গাছ বা মর্দা গাছকে আমরা মাদি গাছ বা মহিলা গাছে রূপান্তরিত করে থাকি। কিন্তু সেটা খুব রিয়াল ব্যাপার। এগুলো এক্সপার্ট হাতে করতে হয়। যারা মনে করেন নার্সারিতে কাজ করে, সফট হাতে, নরম হাতে এগুলি করতে হবে, সেগুলো মনে করেন, এবং এগুলি কোকোপিটে বীজগুলির জার্মিনেশন করতে হবে। সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। যারা নার্সারি এক্সপার্ট, নার্সারি টেকনিশিয়ান, শুধু তারাই করতে পারবে, এটা অর্ডিনারি লোকে করতে পারবে না। এই যে দেখেন, বীজ থেকে যে বীজটা, এই চারা থেকে যে বীজটা একটু দূরে সেটা হলো মহিলা গাছ, আর যেই বীজটা কাছে সেটা হলো পুরুষ গাছ। এবং পুরুষ গাছের বীজটা যদি আমরা কেটে দেই তখন মহিলা গাছে রূপান্তরিত হবে। এই যে দেখতেছেন আপনারা, এই যে এটা যে লাল চিহ্নিত, এটা হলো মহিলা গাছ, আর এটা হলো পুরুষ গাছ। এখন মহিলা গাছের বীজটা ঠিকই থাকবো, আমরা ওইভাবেই লাগাইবো, কিন্তু মহিলা গাছের বীজটা যদি ভেঙে দেয় তাহলে আবার পুরুষ গাছ হয়ে যাবে। কাজেই খুব সফট হাতে, নরম হাতে কাজটা করতে হবে। এটা দক্ষ টেকনিশিয়ানদের পক্ষেই সম্ভব। আচ্ছা, যদিও আমরা মনে করেন কনভার্ট করে মহিলা গাছ তৈরি করলাম, কিন্তু ফল ধরার যে ব্যবধান, এটা তো যাবে না। এটা মনে করেন টিস্যু কালচার গাছগুলিতে 2 বছরে ফল ধরে। আমার এনে ধরছে, আমি নিজে লাগাইছি 1 বছর 10 মাস। কিন্তু যখন মনে করেন একটা গাছ আপনি কনভার্ট করে মহিলা গাছই করলেন, কিন্তু সেটাতে 6-7 বছর সময় লাগবে ফল ধরতে। এরপরে আমরা যে
এরপরে আরেকটা অসুবিধা হলো আমরা যে বীজগুলি সংগ্রহ করছি সেটা হলো শঙ্কর জাত, মানে মিশ্র জাত। দেখা গেছে আজোয়া খাইয়া লাগাইছে, কিন্তু আজোয়ার সাথে পরাগায়নের ফলে এটা অন্য একটা ভিন্ন জাত হয়ে গেছে। সেখানে একটা বিশাল ব্যাপার, কাজে অনেক তারতম্য আছে। 3টা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। একটা হইলো সমস্যা হইলো দেরিতে ফল ধরে, আর তৃতীয় সমস্যা হইলো অরিজিনাল জাতের বৈশিষ্ট্য ঠিক থাকে না, আর ঠিক থাকা সম্ভব না। যে খেজুর হইলো পরপরাগী ফসল, যেমন আমের জাতগুলি ঠিক থাকে না। পরাগায়নের ফলে আমরা যে ফজলি আম খাইয়া লাগাই, আমাদের দেশে কয়টা ফজলি আম হয়েছে? হয় না। কাজেই এখানে একটা বিশাল ব্যাপার আছে। আমরা যা জাতগুলি পাইলাম একটা অর্ডিনারি জাত পেলাম, ভালো কি মন্দ, খারাপ কি ভালো, সেটা আমরা কিছুই জানলাম না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।